আসসালামু আলাইকুম। আইসিটি সলিউশন অ্যান্ড অ্যাকাউন্টিং কেয়ারের হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান লেকচার ওয়ানের ক্লাসের আজকের আলোচনার বিষয়বস্তু হিসাবের প্রকারভেদ এবং হিসাবের খাত সমূহ। তো চলুন শুরু করা যাক। হিসাবের প্রকারভেদ। হিসাব বিজ্ঞান জানতে হলে আমাদের সবচাইতে বেশি জানা যেটা জরুরি সেটা হলো হিসাব কি জিনিস, হিসাব কত প্রকার, কি কি, আসলে হিসাবের ডেবিট ক্রেডিট জিনিসটা কি আছে। তো দেখেন, হিসাব প্রধানত হিসাবকে আমরা যদি ভাগ করি তাহলে দুই পদ্ধতিতে ভাগ করতে পারি আমরা। একটা হলো ব্রিটিশ পদ্ধতি বা পুরাতন পদ্ধতি, আর একটা আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি। হিসাবকে ব্রিটিশ পদ্ধতিতে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ব্যক্তিবাচক হিসাব, আর একটা অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের সাথে জড়িত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলে। যেমন রহিমের হিসাব, করিমের হিসাব, মাইনুরের হিসাব, সোনালী ব্যাংক হিসাব, অগ্রণী ব্যাংক হিসাব, রহিম ট্রেডার্স হিসাব। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে সেটাকে বলবো আমরা ব্যক্তিবাচক হিসাব। আর অব্যক্তিবাচক হিসাব কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের সাথে জড়িত নয় এমন হিসাব হলো অব্যক্তিবাচক হিসাব। এই অব্যক্তিবাচক হিসাবকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে। সেটা হলো নামিক হিসাব ও সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব। আবার ব্যক্তিবাচক হিসাবকে ভাগ করা যায় দুই ভাগে। একটা হলো প্রাপ্য হিসাব, আর একটা প্রদেয় হিসাব। তাহলে এই নামিক হিসাবের আর একটা নাম আমরা মনে রাখতে পারি আয় ব্যয় বাচক হিসাব। আয় ব্যয়। তাহলে নামিকের আর একটা নাম আয় ব্যয় বাচক হিসাব। তাহলে হিসাবকে ব্রিটিশ পদ্ধতিতে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, ব্যক্তিবাচক হিসাব ও ব্যক্তিবাচক হিসাব। এই ব্যক্তিবাচককে ভাগ করা হয় দুই ভাগে, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। প্রাপ্য জিনিসটা কি? প্রাপ্য জিনিসটা যা ভবিষ্যতে পাওয়া যাবে, এখনো পাওয়া যায়নি, সেটা প্রাপ্য হিসাব। অনেকে একটা শব্দের সাথে এই প্রাপ্যকে গুলিয়ে ফেলতে পারে, সেটা হলো প্রাপ্ত। এই যে প্রাপ্ত আর প্রাপ্য, এটা কিন্তু এক জিনিস নয়। প্রাপ্ত মানে যা অলরেডি পেয়ে গেছি। আর প্রাপ্য মানে যা এখনো পাওয়া যায়নি, ভবিষ্যতে পাবো। ভবিষ্যতে। আর একটা শব্দ আছে এখানে, প্রদেয়। প্রদেয় আর প্রদত্ত। যারা বিগিনার, নতুন যারা হিসাব বিজ্ঞানে, তাদের এই শব্দগুলোতে খুবই সমস্যা হয়। প্রদেয় আর প্রদত্ত। প্রদেয় মানে যা দিতে হবে, এখনো আমরা দেইনি, দিতে হবে, এটা একটা দায়, দিতে হবে। আর প্রদত্ত মানে কি? যা দিয়ে দিয়েছি, মানে দেওয়া হয়ে গেছে, মানে প্রদত্ত মানে প্রদান করা হয়ে গেছে, দিয়ে দিয়েছি আমরা। আর প্রদেয় মানে এখনো দেই নাই, দিতে হবে। এটা হলো প্রদেয়। তাহলে এই প্রাপ্ত, প্রাপ্য, প্রদেয়, প্রদত্ত, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা কিন্তু ঝামেলা করবে আপনাদের জন্য, তো একটু সাবধানে এটা ব্যবহার করবেন। তো প্রাপ্য হিসাব মানে কি? যেটা আমরা এখনো পাইনি, ভবিষ্যতে পাবো। আর প্রদেয় মানে যেটা আমাদের দিতে হবে। এই প্রাপ্য হিসাব এটা কিন্তু সম্পদ, এটাকে চলতি সম্পদ বলা হয়। আর প্রদেয় হিসাবকে বলা হয় চলতি দায়। তো দায় সম্পদ এটা কি, সবকিছু যাবেন আস্তে আস্তে দেখেন একটু। এই যে হিসাব আমরা বললাম, ব্যক্তিবাচক, অব্যক্তিবাচক, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, নামিক, সম্পত্তিবাচক। তো নামিক হিসাব কি? সকল আয় এবং ব্যয় সংক্রান্ত হিসাবকে নামিক হিসাব বলবো। আর সকল সম্পদ সংক্রান্ত হিসাবকে সম্পত্তিবাচক হিসাব বলবো। যেমন নগদ টাকা, ব্যাংক জমা, দালান কোঠা, আসবাবপত্র, মোটর গাড়ি, যানবাহন, এগুলো সবগুলোই সম্পত্তিবাচক হিসাবের অন্তর্ভুক্ত। আমরা হিসাবকে ব্রিটিশ পদ্ধতিতে সাধারণ আলোচনা করলে আমরা হিসাব পাবো এই সবকিছু কম্বাইন করে। হিসাব তিন প্রকার। কত প্রকার পাবো আমরা? তিন প্রকার। এক নাম্বার ব্যক্তিবাচক,
তাহলে অবশ্যই মনে রাখবেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের সাথে জড়িত হিসাব হলো ব্যক্তিবাচক হিসাব। 2 নাম্বার সম্পত্তিবাচক। সকল সম্পদ সংক্রান্ত হিসাবকে বলা হয় সম্পত্তিবাচক হিসাব। আর 3 নাম্বার যেটা পাবেন সেটা হলো নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। নামিক বা আয় ব্যয়বাচক হিসাব কোনগুলো? মানে সকল আয় এবং ব্যয় সংক্রান্ত হিসাবই হলো নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। এখানে ব্যক্তিবাচক হিসাব কোনটা আমরা উদাহরণ দিতে পারি? রাব্বি হিসাব, কলিমের হিসাব, সোনালী ব্যাংক হিসাব, ঢাকা কলেজ হিসাব। মূল কথা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে সেটাকে বলবো আমরা ব্যক্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক কি? বিভিন্ন সম্পদের নাম থাকলে সেটা সম্পত্তিবাচক হিসাব। যেমন হতে পারে আসবাবপত্র হিসাব, নগদান হিসাব, ব্যাংক জমা, দালান কোঠা, মোটর গাড়ি, যানবাহন, ইজারা সম্পত্তি, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেড লাইসেন্স, এগুলো সবগুলো কার মধ্যে পড়বে? সম্পত্তিবাচক হিসাবের মধ্যে পড়বে। আর নামিক বা আয় ব্যয়বাচক হিসাবের মধ্যে কোনটা পড়বে? যেমন বিক্রয়, ক্রয়, বেতন, মজুরি, ভাড়া, বীমা সেলামি, শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ ভাতা, কমিশন, বাট্রা, চাঁদা, সবকিছুই পড়বে নামিক বা আয় ব্যয়বাচক হিসাবের মধ্যে। তাহলে ব্রিটিশ পদ্ধতিতে আমরা বলতে পারি প্রধানত হিসাব 2 প্রকার, ব্যক্তিবাচক ও ব্যক্তিবাচক। আর সাধারণত বলতে পারি হিসাব 3 প্রকার, ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক আর নামিক হিসাব। আবার দেখেন, যদি আমরা আধুনিক পদ্ধতিতে গণনা করি, এটা আমি একটু মুছে দিচ্ছি, আপনারা প্রয়োজন পড়লে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। এটা ছিল ব্রিটিশ পদ্ধতি বা পুরাতন পদ্ধতি। এখন যদি আমরা আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি যাই, আমেরিকান বা আধুনিক পদ্ধতি, এই আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। কয় প্রকার বলতে পারি আমরা? 5 প্রকার। আয়, ব্যয়, সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। আয় তো আমরা জানি, যার মাধ্যমে কোনো সুবিধা প্রদান করে অর্থ পাওয়া গেলে সেটাকে আয় বলবো। কাউকে সেবা দিলাম, টাকা পাইলাম, সেটা আয়। পণ্য বিক্রি করলাম, টাকা পাইলাম, সেটা হলো আয়। ব্যয় কি? সুবিধা গ্রহণের মাধ্যমে কোনো অর্থ প্রদান করা হলে তাকে ব্যয় বলবো। সেবা গ্রহণ করলাম, আমরা টাকা দিলাম, সেটা হলো আমাদের ব্যয়। আমরা পণ্য ক্রয় করলাম, টাকা দিলাম, সেটা আমাদের জন্য ব্যয়। ভাড়া দিলাম, বেতন দিলাম, মজুরি দিলাম, এগুলো সবগুলাই কার মধ্যে অন্তর্ভুক্ত হবে? ব্যয়ের মধ্যে। তাহলে আয় বলতে পারি আমরা শিক্ষানবিশ সালামি একটা আয় বলতে পারি। তারপরে সেবা আয়কে আয় বলতে পারি। এই সেবা আয় বিভিন্ন ধরন আছে। যদি মেরামতি ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে মেরামত সেবা আয়। যদি আহ এই ওকালতি ব্যবসা প্রতিষ্ঠান, চার্টার ফার্ম হয়, আইন ল ফার্ম যদি হয় তাহলে সেক্ষেত্রে আইন সেবা আয়। আবার চার্টার ফার্ম হলে চার্টার ফার্ম, আমরা নিরীক্ষা সেবা দিয়ে থাকি চার্টার ফার্ম থেকে, তাহলে নিরীক্ষা সেবা আয় হবে। আর ব্যয় সংক্রান্ত যেগুলো, ব্যয়গুলো কোনগুলো হতে পারে? বেতন, মজুরি, ভাড়া, কমিশন, বাট্রা, তারপরে আদার্স মনিহারি খরচ, অনেক খরচ আছে। খরচ টোটাল 37 প্রকার আছে। 37 প্রকার ব্যয়গুলো আপনাদের বই পাবেন। আর যারা পুঁথিনলয় পাবলিকেশনের দীপক কুমার নাগের বই ব্যবহার করেন, তারা 100 পেজে পেয়ে যাবেন আপনাদের ব্যয়, ব্যয়ের শ্রেণী বিভাগ, আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব সবগুলো পেয়ে যাবেন। এক নজর পড়ে নেবেন ইনশাল্লাহ। তাহলে ব্যয় বলতে আমরা আরো কিছু বলতে পারি, যেমন আহ আমরা পণ্য ক্রয় করতেছি, প্রেক্ষিতে টাকা দিচ্ছি, এটাও একটা ব্যয়। সুবিধা গ্রহণ করে অর্থ প্রদান করলে সেটাকে ব্যয় বলবো আমরা। সম্পদ কোনগুলো? যা ভবিষ্যতে প্রতিষ্ঠানের আয় উপার্জনে সাহায্য করবে, মুনাফা অর্জনে সাহায্য করবে, সেগুলোকে সম্পদ বলতে পারি আমরা। সম্পদের ধরন আছে স্থায়ী সম্পদ,
চলতি সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, অলীক সম্পদ বা ভুয়া সম্পদ, সম্পদের ধরন আছে, আমরা আস্তে আস্তে সেই সম্বন্ধে জানবো। দায়, দায় হলো সাধারণত প্রতিষ্ঠান অন্য কারো নিকট দায়বদ্ধ, অর্থাৎ প্রতিষ্ঠানের কাছে প্রতিষ্ঠানের বাইরের পক্ষের বা অন্য পক্ষের দাবিকে দায় বলা হয়। অর্থাৎ প্রতিষ্ঠান যার কাছে দায়বদ্ধ, যেটা দিতে হবে প্রতিষ্ঠানকে, সেটা হলো প্রতিষ্ঠানের দায়। যেমন হতে পারে বন্ড, হতে পারে ঋণপত্র, হতে পারে প্রদেয় হিসাব, ব্যাংক ঋণ, এগুলো সবগুলো দায়ের মধ্যে অন্তর্ভুক্ত। এখন আসেন এই মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব বলতে বোঝায় প্রতিষ্ঠানে মোট সম্পদের উপরে মালিকের যে দাবিটা থাকে, সেটাকে বলবো আমরা মালিকানা সত্ত্ব। একটা প্রতিষ্ঠান যখন শুরু করা হয়, একটা ব্যবসা, একটা কারবার যখন শুরু করা হয়, তখন মালিক কিছু মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। যেমন নগদ কিছু টাকা, নগদ 20,000 টাকা, একটা কম্পিউটার নিয়ে একটা ব্যবসা শুরু করলো। তাহলে এক্ষেত্রে মালিকের যে মূলধনটা, প্রতিষ্ঠানকে কিন্তু অবশ্যই মালিকের মূলধনটা মালিক ব্যবসা করতে না চাইলে তাকে দিয়ে দিতে হবে। তাহলে মূল কথা কি? প্রতিষ্ঠান মালিকের নিকট দায়বদ্ধ। তাহলে এক্ষেত্রে মালিকের নিকট প্রতিষ্ঠানে যেটুকু দায় থাকে সেটাকে বলবো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের সহজ সংজ্ঞা আমরা দিতে পারি যে প্রতিষ্ঠানের উপর মালিকের অধিকারকে মালিকানা সত্ত্ব বলা হয়। এই মালিকানা সত্ত্ব, তাহলে মালিকের অধিকার, এই মালিকানা সত্ত্বের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো উত্তোলন। উত্তোলন কি? এই যে প্রতিষ্ঠান থেকে মালিক তার ব্যবসা পরিচালনা করার সময় নগদ অর্থ বা কোনো পণ্য বা সেবা সামগ্রী তুলে নিয়ে যেতে পারে, তার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারে। তাহলে তার ব্যক্তিগত কাজে যে অর্থটা ব্যবহার করবে, যে পণ্যটা ব্যবহার করবে, সেটাকে আমরা উত্তোলন বলে গণ্য করব। মনে রাখবো এটা, মাথায় রাখবো। একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সব সময় কোনো মালিকের নয়, আমরা কারবার বা প্রতিষ্ঠানের হিসাব করব। আমরা হিসাব করব কারবার বা প্রতিষ্ঠানের। আমরা কখনোই মালিকের হিসাব করব না, এটা মাথায় রাখতে হবে সবসময়। তো দেখেন, আমরা শিখলাম ব্রিটিশ পদ্ধতিতে হিসাব প্রধানত দুই প্রকার, ব্যক্তিবাচক ও ব্যক্তিবাচক। পরবর্তী সাধারণত হিসাব ব্রিটিশ পদ্ধতি তিন প্রকার, ব্যক্তিবাচক, নামিক এবং সম্পত্তিবাচক। আধুনিক পদ্ধতিতে করলাম হিসাব পাঁচ প্রকার: আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত একটা হচ্ছে উত্তোলন। আসলে হিসাব পাঁচ প্রকার এখানে সীমাবদ্ধ নয়, হিসাবের আরো কিছু খাত আছে। যেমন প্রতি মালিকানা সত্ত্ব, প্রতি সম্পদ, প্রতি ব্যয়, প্রতি দায়, অর্থাৎ কন্ট্রা অ্যাসেট, কন্ট্রা লায়াবিলিটি, কন্ট্রা এক্সপেন্স, কন্ট্রা রেভিনিউ, সবকিছু আছে। এগুলো আপনারা যখন অ্যাডমিশন করবেন তখন আপনারা আস্তে আস্তে এগুলো জানতে পারবেন, সমস্যা নাই। এখন আপাতত এটা জানলেই, এই হিসাব পাঁচ প্রকার, এটা জানলে হিসাব বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু করতে পারবেন আপনারা। অর্থাৎ ইন্টারমিডিয়েটের যে সিলেবাস আছে আপনারা, সেই সিলেবাসটা মানে ফ্লুয়েন্টলি কমপ্লিট করতে পারবেন এই হিসাবে, এই যে পাঁচ প্রকার হিসাব যদি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারে। এখন দেখেন, আমরা এই যে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখবো। খুব শর্টকাটে আমরা শিখবো হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করা। আমরা আধুনিক পদ্ধতি যেহেতু শুরু করছি, তাহলে আমরা এটা দিয়েই শুরু করি। হিসাবের ডেবিট ক্রেডিট, হিসাবের খাত দুইটি। হিসাবের খাত দুইটি, একটা ডেবিট আর একটা ক্রেডিট। কি কি থাকে? ডেবিট থাকে এবং ক্রেডিট থাকে, এই দুটো হলো হিসাবের খাত। সাধারণত 1494 সালে লুকা পাসিওলি তার একটা গ্রন্থে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপরশনেলিটা, এই বইটিতে সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া। এই দুতরফা দাখিলা পদ্ধতির মিনিং হলো একটা লেনদেনের দুইটি পক্ষ থাকবে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। এই ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় এই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা ডেবিট ক্রেডিটটা নির্ণয় করা শিখি। ডেবিট ক্রেডিট, দেখেন, এই যে পাঁচ প্রকার হিসাব আছে, এই পাঁচ প্রকার হিসাবের মধ্যে কোন হিসাবটা ডেবিট হয়, কোন হিসাবটা ক্রেডিট হয়, একটু মনে রাখবো আমরা। এই আয় হয় ক্রেডিট, ব্যয় ডেবিট, সম্পদ ডেবিট, দায় ক্রেডিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট। তো এইভাবে মনে রাখা একটু কষ্টসাধ্য, আমি একটা শর্ট ফর্ম দিচ্ছি আপনাদের, মনে রাখতে পারেন। উৎসব ডেবিট, কি মনে রাখবেন? উৎসব ডেবিট। এই উৎসবের মধ্যে রস্য দ্বারা উত্তোলনকে বোঝায়, ব দ্বারা ব্যয়কে বোঝায়, আর দন্তস্ব দ্বারা সম্পদকে বোঝায়। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম?
উত্তোলন, ব্যয় আর সম্পদ, এই তিনটা জিনিস হবে ডেবিট। আর আদম ক্রেডিট, আদম ক্রেডিট, এখানে সরিয়া দ্বারা আয়কে বোঝানো হয়, দ দ্বারা দায়কে বোঝানো হয়, আর ম দ্বারা মালিকানা সত্ত্ব। তাহলে এই আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস হবে ক্রেডিট। তাহলে ডেবিট কি কি? উত্তোলন, ব্যয় আর সম্পদ, এই তিনটা জিনিস ডেবিট। আয়, দায় আর মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস ডেবিট। এটা হলো আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি। আর যদি আমরা ব্রিটিশ পদ্ধতি পড়ি, আমরা ব্রিটিশ পদ্ধতিতে পড়ছিলাম যে হিসাব তিন প্রকার। একটা হলো ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক হিসাব, sorry, ব্যক্তিবাচক। এই ব্যক্তিবাচক হিসাবে গ্রহীতা ডেবিট। গ্রহীতা কি? যে গ্রহণ করবে সে ডেবিট। আর দাতা ক্রেডিট। গ্রহীতা যে গ্রহণ করবে বা যে পাবে সে ডেবিট। আর দাতা বা প্রদানকারী যে প্রদান করবে, যে দিবে, সে ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবে সম্পদ আসলে বা বৃদ্ধি পেলে ডেবিট। আসলে বা বৃদ্ধি পেলে ডেবিট। সম্পদ আসলে বা বৃদ্ধি পেলে বা বেড়ে গেলে ডেবিট। আর সম্পদ কমে গেলে বা চলে গেলে ক্রেডিট। তাহলে সম্পদ আসলে বা বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ কমে গেলে বা চলে গেলে ক্রেডিট। আর নামিক হিসাবে সকল প্রকার ব্যয় সংগঠিত হলে ডেবিট। সকল প্রকার ব্যয় সংগঠিত হলে কি হবে? ডেবিট। আর সকল প্রকার আয় সংগঠিত হলে সেটা হবে ক্রেডিট। সকল প্রকার আয় হবে credit। তাহলে নামিক হিসাবে সকল প্রকার ব্যয় ডেবিট, সকল প্রকার আয় ক্রেডিট। হিসাব বিজ্ঞান যারা প্রপারলি শিখতে চান, বুঝতে চান, হিসাব বিজ্ঞান সংক্রান্ত সব যে ম্যাথ গুলো আছে এগুলো প্রপারলি করতে চান, তাদের এই হিসাবের শ্রেণী বিভাগ এবং হিসাবের খাত, ডেবিট ক্রেডিট, এই দুটো জানার কোনো বিকল্প নেই। সবাই হিসাবের ডেবিট ক্রেডিটটা সুন্দর করে মুখস্থ রাখবেন। এই যে উত্তোলন, সম্পদ, ব্যয় ডেবিট, আয়, দায়, মালিকানা সত্ত্ব ক্রেডিট, এগুলো মুখস্থ রাখবেন। ব্যক্তিবাচক হিসাবে গ্রহীতা ডেবিট, দাতা ক্রেডিট। সম্পত্তিবাচক হিসেবে সম্পদ আসলে বা বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ কমে গেলে বা চলে গেলে ক্রেডিট। নামিক হিসাবে সকল প্রকার ব্যয় ডেবিট, আয় ক্রেডিট। এই হিসাব বিজ্ঞানের অন্যান্য যে মাথ গুলান আছে, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, কার্যপত্র, সমন্বয়, জাবেদা, যা কিছু আছে, সবগুলো বিষয়ে আস্তে আস্তে আমি ক্লাস দিব আপনাদের। সুন্দর করে ক্লাসগুলো দেখবেন। হয়তো পূর্ণাঙ্গভাবে সব ক্লাস দেওয়া সম্ভব হবে না। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের জাবেদা, হিসাব সমীকরণ, এই টাইপের কোন একটা ক্লাস দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।